আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের জীবনের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে ইংরেজি ভাষাটা ভালোভাবে শিখতে পারা বা ইংরেজি ভাষাটাকে নিজের আয়ত্তে আনা। তো এই যে আয়ত্তে আনার জন্য আমরা অনেক শ্রম দিয়ে থাকি, কিন্তু কাজ অনেক সময় হয় না। অর্থাৎ আমরা অনেক চেষ্টা করি, কিন্তু ইংরেজি ভাষাটা আর শেখা হয়ে ওঠে না। তো এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে ইংরেজিতে যে বিষয়টি না জানলেই নয়, মানে ইংরেজি ভাষা শেখার জন্য যে বিষয়টি না জানলেই নয়, সেটি আমরা ভালোভাবে বুঝতে পারি না। যেমন ইংরেজি ভাষায় ওই টেন্সকে প্রাণ বলা যেতে পারে। টেন্স যদি আপনি জানেন, তাহলে ইংরেজি ভাষাটা শেখা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো ইংরেজি টেন্স মোট 3 প্রকার হলেও এর 4টি করে রূপ রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার হলো টেন্সের 3টা প্রধান রূপ। আবার এই যে 3টা টেন্সেরই আবার 4টি করে রূপ রয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেমভাবে পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রেও ঠিক সেমভাবে এই প্রত্যেকটারই ইনডিফিনিট হবে, কন্টিনিউয়াস হবে, পারফেক্ট হবে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরকম করে আমরা মোট 12টা টেন্স ইংরেজিতে ভাষায় রয়েছে। তাহলে ইংরেজিতে যদি আমরা ভালোভাবে টেন্স বুঝতে পারি, তাহলে ইংরেজি ভাষাটা শেখা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আজকে আমরা ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কিছুটা ধারণা নেব। তো ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সেই টেন্স যার দ্বারা বর্তমানকালে সাধারণ কোনো ঘটনা বোঝায়, ঐতিহাসিক কোনো সত্য বোঝায়, চিরন্তন সত্য বোঝায় বা অভ্যাসগত কোনো কর্মকে বুঝিয়ে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে বিবেচিত করতে পারি। তো এর অনেকগুলো 2টা স্ট্রাকচার আছে। আমি 2টা স্ট্রাকচার এখন বলবো আপনাদের। এক হচ্ছে সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব, এরপর হলো এক্সটেনশন। তো এক্সটেনশনের ক্ষেত্রে সেটা অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে অথবা অ্যাডভার্ব বসতে পারে। তো এবং দ্বিতীয় যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইয়েস ফর্ম প্লাস এক্সটেনশন। তো সাবজেক্ট যদি আই, উই, ইউ, দেই বা কোনো প্লোরাল ফর্ম হয়, তাহলে প্রথম স্ট্রাকচারটি বসবে। আর সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা কোনো কিছুর নাম বোঝায়, অবশ্যই সেটা একবচন হতে হবে। তাহলে দ্বিতীয় স্ট্রাকচার, যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইয়েস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা বসবে। আমরা এখন কিছু উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় বলি যে আমি বিদ্যালয়ে যাই, এটার ইংরেজি হচ্ছে আই গো টু স্কুল। তো এটার নেগেটিভ কী হবে? এটা নেগেটিভ হবে আই ডো নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। একটা জিনিস খেয়াল করুন, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা যদি হা বোধক হয়, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হা বোধক হলে সেক্ষেত্রেই হবে না, ডো অথবা ডাজ কোনোটাই হবে না। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে ডো অথবা ডাজ বসবে সাবজেক্ট ভেদে। ঠিক সেমভাবে ইন্টারোগেটিভের ক্ষেত্রেও ডো অথবা ডাজ বসবে। যেমন আমি ভাত খাই, তাহলে এটার ইংরেজি হবে আই ইট রাইস। আমি ভাত খাই না, এটার ইংরেজি হবে আই ডো নট ইট রাইস। আমি কি ভাত খাই? ডো আই ইট রাইস। সে বিদ্যালয়ে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। সে কি বিদ্যালয়ে যায়? ডাজ হি গো টু স্কুল। সে কি বিদ্যালয়ে যায় না? ডাজ হি নট গো টু স্কুল। আমি দৌড়াই, আই রান। আমি দৌড়াই না, আই ডো নট রান। আমি কি দৌড়াই? ডো আই রান। এরকমভাবে আমরা আরও বলতে পারি করিম গো টু মার্কেট। করিম মার্কেটে যায় বা বাজারে যায়। করিম মার্কেটে যায় না, করিম ডাজ নট গো টু মার্কেট। করিম কি মার্কেটে যায়? ডাজ করিম গো টু মার্কেট। এভাবে আমরা অসংখ্য উদাহরণ তৈরি করতে পারি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওর শেষে আমরা আরও কিছু উদাহরণ দিয়ে দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।